আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রির সেকেন্ড অধ্যায়ের শুরু করতে যাচ্ছি। চলো আজকে আমরা দেখব কিভাবে কণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের অবস্থা ব্যাখ্যা করা যায়। এটা হলো আমাদের সেকেন্ড অধ্যায়, অর্থাৎ পদার্থের অবস্থা। এই পদার্থের অবস্থার চ্যাপ্টারে পদার্থের তিনটে অবস্থা নিয়ে ব্যাখ্যা করা হয়েছে এবং অবস্থা কিভাবে চেঞ্জ করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আমরা এই চ্যাপ্টারের প্রথম টপিক গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। এখানে প্রথমেই তারা শুরু করেছে পদার্থের কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা। এরপরে তারা গতিতত্ত্বের ব্যাখ্যা দিচ্ছে। মূলত গতিতত্ত্বের সাহায্যে আমরা তিনটি অবস্থা ব্যাখ্যা করতে পারি। চলো আমরা শুরু করি। এর জন্য আমরা আলাদা একটা স্লাইডে যাচ্ছি। সো আজকে হলো কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারে লেকচার 1, কণার গতিতত্ত্ব। আসলে গতিতত্ত্ব বলতে আমরা কি বুঝি? আমরা জানি পদার্থের অসংখ্য ক্ষুদ্র কণার সমষ্টি দিয়ে গঠিত এবং পদার্থের এই কণাগুলোই হলো তার গতিশীল অবস্থার জন্য দায়ী। এই কণাগুলোর গতিশীল অবস্থার উপর নির্ভর করেই তার কঠিন, তরল অথবা বায়বীয় অবস্থা নির্ধারিত হয়। এখন আমরা যদি আলাদাভাবে একটা চিন্তা করি যে আসলে কঠিন, তরল এবং বায়বীয় অবস্থাগুলো আসলে কিভাবে থাকে বা কণাগুলোর অবস্থান কেমন থাকে, তাহলে আমরা আলাদাভাবে তাদের বিশ্লেষণ করতে পারি। চলো প্রথম যে পদার্থ সেটা হলো কঠিন। কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা যদি এই চিত্রটা বিবেচনা করি, সেই ক্ষেত্রে আমরা দেখছি এই ছোটো ছোটো বলগুলো দিয়ে আমরা তার কণাগুলো বুঝেছি। সো প্রথমে কণাগুলো যখন তার একটা কণা থেকে আরেকটা কণার দূরত্ব যখন সর্বনিম্ন থাকে, তখন একটা কণা আরেকটা কণা থেকে বেশি দূরে চলাচল করতে পারে না। অর্থাৎ তার মধ্যে গতিশীল অবস্থা সৃষ্টি হওয়ার কোনো মাধ্যমই থাকে না। আর যখন গতিশীল অবস্থায় থাকে না, তখন কণাগুলো খুব সংঘবদ্ধভাবে একসাথে অবস্থান করে। অর্থাৎ তখন কণাগুলো খুব ঘনভাবে সাজানো থাকে এবং নির্দিষ্ট অবস্থানে থাকে। যেহেতু তার মধ্যে কোনো জায়গা নাই, সেহেতু সে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেই পারে না এবং একই জায়গার মধ্যে দাঁড়ানো অবস্থায় বা অবস্থানরত অবস্থায় সে শুধু কাঁপতে পারে। এখন তাদের এই সংঘবদ্ধ অবস্থা বা দৃঢ় অবস্থার জন্য পদার্থের যে অবস্থাটা সৃষ্টি হয় তাই হলো পদার্থের কঠিন অবস্থা। এবং এর আকারটা থাকে হলো নির্দিষ্ট, আয়তন থাকে নির্দিষ্ট। অর্থাৎ আমরা বুঝতে পারলাম পদার্থের কঠিন অবস্থায় কণাগুলো খুব সংঘবদ্ধভাবে থাকে, তার মধ্যে গতিশীল অবস্থা থাকে না এবং সে নির্দিষ্ট অবস্থানে থাকা অবস্থায় কাঁপতে থাকে। বইতে এইটাই লিখেছে যে আমরা যদি কঠিন অবস্থা বিবেচনা করি যে এই জায়গায় কণাগুলো খুব সংঘবদ্ধ অবস্থায় আছে, তার মধ্যে কোনো গতিশীল অবস্থা নেই এবং আন্তঃআণবিক দূরত্ব, অর্থাৎ তার একটা কণার থেকে আরেকটা কণার দূরত্ব খুবই নিম্ন, প্রায় একসাথেই অবস্থান করে। এই জন্য তার মধ্যে গতিশীলতাই নাই, অর্থাৎ তার গতিশক্তিও নাই। তাই সে একই জায়গায় অবস্থান করে এবং তার মধ্যে গতিশীল অবস্থা না থাকায় সে ওই নিজের অবস্থানে থাকার মাধ্যমে কাঁপতে থাকে এবং এই অবস্থাটা হয় কঠিন অবস্থা। সেকেন্ড, পদার্থের তরল অবস্থা। পদার্থের তরল অবস্থায় যাওয়ার জন্য আমার আগে যে পদার্থের অবস্থাটা ছিল, ধরো এটা ছিল কঠিন, এখন আমি অবস্থা চেঞ্জ করার জন্য এটাকে তাপ দেওয়া শুরু করব। তাপ দিলে কি হয়, এই পদার্থে যে কণাগুলো ছিল তখন তারা নিজেদের অবস্থানে যে কাঁপতেছিল এই কম্পনটা আরেকটু বেড়ে যায়। ফলে যখন তারা পরস্পরকে ধাক্কাধাক্কি করে, ধাক্কাধাক্কির ফলে তাদের অবস্থাটা চেঞ্জ হয়ে যায়, অবস্থানটা চেঞ্জ হয়ে যায়। তার আগে তারা এই জায়গায় ছিল তারা সবাই, এখন যখন তারা কাঁপতে শুরু করছে তখন তার অবস্থানটা এই জায়গার থেকে এই জায়গায় চলে আসছে। ফলে তার মধ্যে একটা দূরত্ব বা গ্যাপ সৃষ্টি হয়, আর গ্যাপ সৃষ্টি হওয়ার কারণে সে এখন চলাচল করতে পারবে, অর্থাৎ তার মধ্যে গতির সঞ্চার হবে। আর গতির সঞ্চার হওয়ার মাধ্যমেই তার মধ্যে গতিশীলতা সৃষ্টি হবে, আর গতিশীলতা বা গতিশক্তির কারণে সে আরও দ্রুত বেগে চলাচল করতে পারবে। এইভাবে তার আন্তঃআণবিক শক্তির বৃদ্ধি ঘটবে এবং আন্তঃআণবিক দূরত্বের বৃদ্ধি ঘটবে। তখন পদার্থের যে অবস্থাটা সৃষ্টি হবে তাকে বলা হবে তরল পদার্থ। তার মানে আমরা বুঝতে পারি যে পদার্থের কণাগুলো কিছুটা দূরে থাকে, কারণ তাদের মধ্যে গ্যাপ সৃষ্টি হয়, একে অপরের পাশ দিয়ে সরে যেতে পারে, ধীরে ধীরে চলাচল করে, কারণ তাদের মধ্যে একটু আণবিক শক্তির বৃদ্ধি ঘটে, বেশিটা হয় নাই, এই জন্য তারা ধীরে ধীরে চলাচল করতে পারে। এই ক্ষেত্রে তার বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট আয়তন আছে এবং কোনো নির্দিষ্ট আকার নেই। তুমি তরলকে যে পাত্রেই রাখো, পাত্রের আকার তরলটা ধারণ করে। থার্ড, আমার শেষ অবস্থা হলো গ্যাসীয় অবস্থা। এখন তুমি আগে যে তোমার অবস্থাটা ছিল তরল পদার্থ অবস্থা, তুমি অলরেডি তার মধ্যে তাপ দেওয়া শুরু করছিলে, অর্থাৎ তার দূরত্বের অবস্থানটা চেঞ্জ হওয়া শুরু করেছিল। এখন তুমি যদি তাপটা ক্রমাগত আরও বাড়াইতে থাকো, তার অবস্থানটা আরও চেঞ্জ হবে। তার দূরত্বটা যত বাড়বে তার মধ্যে গতিশীল হওয়ার জন্য যে জায়গাটা ওইটাও বাড়তে থাকে, ফলে তার মধ্যে গতির সঞ্চার আগের তুলনায় আরও বেশি বেড়ে যায়। এখন
আগের যে গতিশক্তিটা ছিল তা এই অবস্থার ক্ষেত্রে আসার পর আরও বেশি বেড়ে যায়, অর্থাৎ তার মধ্যে এখন গতিশীলতা দ্বিগুণ বা আগের চেয়ে বেশি, এবং তার মধ্যে আন্তঃআণবিক দূরত্ব যেটা আগে ছিল তরলের ক্ষেত্রে যা ছিল তার চেয়েও বেশি হয়ে যায়। তখন পদার্থের কণাগুলো কি হয়, অনেক দূরে দূরে থাকে, দ্রুত এবং এলোমেলোভাবে চলাচল করতে পারে, দ্রুত এবং এলোমেলোভাবে চলাচল করে, প্রায় কোনো আকর্ষণ বলই নাই। কারণ আমরা জানি পদার্থ কণাগুলো কতক্ষণ আকর্ষণ করতে পারে, যতক্ষণ পর্যন্ত তার আকর্ষণের সীমা বিদ্যমান থাকে। যদি তার সীমা থেকে চলে যায় তখন তার আকর্ষণ থাকেই না, এই জন্য তার মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না, অর্থাৎ তার মধ্যে কোনো আকর্ষণ থাকে না, সর্বোচ্চ অবস্থায় দূরেও চলাচল করতে পারে, এলোমেলোভাবে চলাচল করতে পারে, এবং তার মধ্যে সর্বোচ্চ দূরত্ব মেনটেন করতে হয়। এবং এই ক্ষেত্রে তার কোনো আকার থাকে না, তার কোনো নির্দিষ্ট আয়তনও থাকে না, এবং যে পাত্রে রাখা হয় ওই পাত্রের সম্পূর্ণ জায়গা দখল করে। এখন আমরা যদি এটা একবারে অ্যাট এ গ্ল্যান্স দেখতে যাই, সেক্ষেত্রে গতিতত্ত্বের মূল ধারণা আমরা কি বুঝতে পারলাম। কণাগুলো অবিরাম গতি থাকে, কারণ আমি যখনই তাপ বাড়াই কণার গতিশক্তিগুলো বাড়তে থাকে, এবং কণাগুলো সবসময় চায় যাতে চলাচল করতে পারে, সে যাতে চলমান থাকতে পারে। আকর্ষণ বল, এখন আকর্ষণ বল ততক্ষণই থাকবে যতক্ষণ না তার আকর্ষণ সীমার মধ্যে সে থাকে। এখন যদি সে হয় কঠিন, তাহলে আকর্ষণটা সবচেয়ে বেশি থাকে, কারণ তার আন্তঃআণবিক দূরত্ব কম থাকে। লিকুইড বা তরল, তখন তার আন্তঃআণবিক দূরত্ব যেহেতু একটু বাড়ে, অর্থাৎ তখন তার আকর্ষণ একটু কমে যায়, এজন্য মাঝারি। গ্যাসীয় অবস্থায় তার আন্তঃআণবিক দূরত্ব সর্বোচ্চ থাকে, এই জন্য তার আন্তঃআণবিক দূরত্বের কারণে তার আকর্ষণ বলটাও সবচেয়ে কম হয়। থার্ড পয়েন্ট, তাপমাত্রা গতি সম্পর্ক। তাপমাত্রা এবং গতির সম্পর্ক হলো পরস্পর সমানুপাতিক। তুমি যতটাই তাপ বাড়াবে তার গতি, কণাগুলোর গতি তত বাড়তে থাকবে। একটা চিত্রের সাহায্যে যদি আমরা এইবার কণাগুলো অবস্থা বুঝতে চেষ্টা করি, প্রথম যেটা সলিড অবস্থা, একটা বরফ নেওয়া হয়েছে, বরফের কণাগুলো অবস্থান যদি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে কণাগুলো সবচেয়ে কম দূরত্ব এবং সংঘবদ্ধভাবে অবস্থান করছে। তার মধ্যে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম, এবং তার মধ্যে গতিশীলতা যেহেতু জায়গায় নাই, অর্থাৎ গতিশীল হওয়ার কোনো স্কোপ নাই, তাই গতিশীল বা গতি শক্তি তার সর্বনিম্ন, অর্থাৎ এই অবস্থাটা হলো কঠিন। খুব কাছাকাছি অবস্থান করে কণাগুলো, নির্দিষ্ট স্থানে কম্পন করে, এবং তাদের গতিশক্তি হয় সবচেয়ে কম। গতিশক্তিকে আমরা জানি কাইনেটিক এনার্জি বলে। লিকুইড পদার্থের ক্ষেত্রে কী হয়, আমি যখন এটাকে তাপ দেওয়া শুরু করি তখন তার আন্তঃআণবিক দূরত্ব বাড়তে থাকে, অর্থাৎ তার মধ্যে গতিশীল হওয়ার যে জায়গা সেটাও বাড়তে থাকে, ফলে তার মধ্যে গতিশীলতার যে ধর্ম, যে গতিশক্তি, তার সঞ্চার ঘটে। অর্থাৎ আমরা বলতে পারি কঠিন অবস্থায় যে কণাগুলো ছিল তার চেয়ে অবশ্যই তরল অবস্থায় কণাগুলোর গতিশক্তি বেশি, আন্তঃআণবিক দূরত্ব বেশি, এবং তারা একে অপরের উপর দিয়ে চলে যেতে পারে, যেহেতু তার দূরত্ব বাড়ছে এবং গতিশীলতা আছে, এবং সেক্ষেত্রে গতিশক্তি আগের তুলনায় একটু বেশি, এতটাও বেশি না, কিন্তু আগের তুলনায় বেশি। গ্যাসীয় অবস্থায় পদার্থের কণাগুলা আগের যে কোনো দুইটা অবস্থা, অর্থাৎ কঠিন এবং তরল দুই অবস্থা থেকেই বেশি দূরত্বে চলে যায়, তখন তাদের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি থাকে। যেহেতু দূরত্ব বেশি, অর্থাৎ তার মধ্যে কোনো আকর্ষণ শক্তি কাজ করে না, প্রায় শূন্য, আর তরলে ছিল কঠিনের চেয়ে কম। এখন যত দূরত্ব বাড়তে থাকে তার মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বাড়ার কারণে তার আকর্ষণ শক্তি কমতে থাকে, কিন্তু এইবার যেহেতু সে সর্বোচ্চ ব্যবধান পাইছে একজন আরেকজনের থেকে, সে এবার সর্বোচ্চ গতিশীল অবস্থা প্রকাশ করতে পারে, অর্থাৎ তার মধ্যে গতিশক্তি সর্বোচ্চ থাকে। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম, কণাগুলো একে অপরের থেকে অনেক দূরে থাকে, স্বাধীনভাবে চলাচল করতে পারে, এবং তাদের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি থাকে সর্বাধিক। অর্থাৎ আমি যতই গতিশক্তি বাড়াই তা হইল আমার তাপের উপর নির্ভরশীল। আমি যত তাপ দিতেছি, ওই কণাগুলোকে আমি যত বেশি তাপ শক্তি দেই, তা তত বেশি কাঁপতে থাকে এবং পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে। এটাই হলো আমাদের গতিতত্ত্বের সাহায্যে পদার্থের তিনটি অবস্থার ব্যাখ্যা।